প্রেম যদি সত্যি হয় তবে তা জীবন গড়ে, কিন্তু প্রেম যদি মিথ্যার মুখোশ পরে আসে তবে তার পরিণতি হতে পারে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আজকের গল্প মায়াবী ফাঁদ, মিথ্যা প্রেমের অভিশপ্ত পরিণতি, পর্ব 2। এমন এক অভিশপ্ত রহস্যের, যেখানে প্রতারণা, বিশ্বাসঘাতকতা আর অতৃপ্ত আত্মার প্রতিশোধ এক ভয়াবহ অন্ধকারে মিলেমিশে গেছে। আরিয়ান ও রুদ্র কি মেঘলার মৃত্যুর আসল সত্য প্রকাশ করতে পারবে, নাকি তারাও হয়ে যাবে সেই অভিশপ্ত বাংলোর আরেকটি বন্দি আত্মা? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে এবং শেষ দৃশ্য আপনাকে দীর্ঘক্ষণ তাড়া করে। রাত তখন ঠিক 2:47। বাতাসে অদ্ভুত ঠান্ডা, চারপাশে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার মাঝেই ভেসে আসছিল কারো মৃদু হাসির শব্দ। আরিয়ান হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। তার বুক ধড়ফড় করছে। ঘরের সব জানালা বন্ধ, কিন্তু পর্দাগুলো যেন অদৃশ্য কারো স্পর্শে ধীরে ধীরে নড়ছে। ঠিক তখনই তার মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে একটি অজানা নম্বর থেকে একটি মাত্র বার্তা। তুমি কি সত্যিই ভেবেছ আমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবে? বার্তাটি পড়তেই আরিয়ানের হাত কাঁপতে শুরু করল, কারণ এই একই বাক্যটি 1 বছর আগে বলেছিল মেঘলা, যে মেয়েটিকে সবাই মৃত বলে জানে। পরদিন সকালে আরিয়ান তার বন্ধু রুদ্রকে সব খুলে বলল। রুদ্র প্রথমে বিষয়টিকে কুসংস্কার ভেবেছিল, কিন্তু যখন সে আরিয়ানের ফোনে সেই বার্তাটি দেখল, তখন তার মুখের রং বদলে গেল। তারা সিদ্ধান্ত নিল মেঘলার মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করবে। দুজন পৌঁছে গেল সেই পুরনো পাহাড়ি বাংলোয়, যেখানে 1 বছর আগে মেঘলার শেষ নিঃশ্বাস পড়েছিল। বাংলোটির সামনে পৌঁছাতেই চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করেই বাংলোর দরজাটি নিজের থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ভেসে এল সেই পরিচিত কণ্ঠ, এসো, আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। রুদ্র ভয় পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু আরিয়ান যেন কোনো অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। ঘরের দেয়াল জুড়ে অসংখ্য আয়না, প্রতিটি আয়নায় আরিয়ানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু একটি আয়নায় তার পাশে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক তরুণী, মুখে নিষ্ঠুর হাসি। সেই মেঘলা। আরিয়ান পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মেঘলা ফিসফিস করে বলল, আমি মরিনি, আমাকে হত্যা করা হয়েছে। এই কথাটি শুনে আরিয়ানের শরীর যেন জমে গেল। হঠাৎ সব আয়না একসঙ্গে ফেটে গেল, চারদিকে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। রুদ্র চিৎকার করে আরিয়ানকে বাইরে টেনে আনতে গেল। ঠিক তখনই বাংলোর ওপরের তলা থেকে ভারী কিছু পড়ার শব্দ হলো। দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটি পুরনো ঘরের দরজা আধখোলা, ঘরের ভেতরে একটি কাঠের বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখতে পেল মেঘলার ডায়েরি। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো, জেনে রেখো, আমি আত্মহত্যা করিনি। আমাকে যে বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মাও কখনো মুক্তি পাবে না। আর ঠিক তখনই ঘরের দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই কণ্ঠ ভেসে এল, সত্য জানার মূল্য, মৃত্যু। আরিয়ান ও রুদ্র বুঝতে পারল তারা এমন এক অভিশাপের দরজা খুলে ফেলেছে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর সম্ভব নয়। ঘরের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে এমন এক নিস্তব্ধতা নেমে এল, যেন পুরো পৃথিবী হঠাৎ থেমে গেছে। রুদ্র মরিয়া হয়ে দরজাটি খুলতে চেষ্টা করল, কিন্তু যতই ধাক্কা দিচ্ছিল দরজাটি এক চুলও নড়ছিল না। ঠিক তখনই ঘরের কোণ থেকে টুপ টুপ করে জল পড়ার শব্দ ভেসে এল। আরিয়ান মোবাইলের টর্চ জ্বালিয়ে আলো ফেলতেই দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে কোনো জল ছিল না, মেঝেতে পড়ছিল লালচে রক্ত। রক্তের ফোঁটাগুলো ধীরে ধীরে মেঝেতে ছড়িয়ে এক অদ্ভুত বাক্য তৈরি করল, বিশ্বাসঘাতকের শেষ আজই। রুদ্র কাপা গলায় বলল, আরিয়ান, আমাদের এখান থেকে বেরোতে হবে, এখনই। কিন্তু আরিয়ান যেন সম্মোহিত হয়ে ডায়েরির শেষ পাতাগুলো উল্টাতে লাগল। একটি পাতায় একটি পুরনো ছবি আটকানো ছিল। ছবিতে মেঘলা, আরিয়ান এবং আরও একজন যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটির মুখ কালো কালি দিয়ে কেটে দেওয়া। পেছনে লেখা, যে আমাকে ভালোবাসার অভিনয় করেছিল সেই আমার মৃত্যুর কারণ। হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে গেল। চারদিকে সাদা কুয়াশা জমতে শুরু করল। সেই কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে একটি নারীর অবয়ব ফুটে উঠল। এলোমেলো চুল, রক্তমাখা সাদা শাড়ি, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে মাটিতে না হেঁটে তাদের দিকে ভেসে আসছিল। রুদ্র আতঙ্কে চিৎকার করে উঠল। মেঘলা। মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটে এক অস্বাভাবিক হাসি। তারপর খুব ধীরে বলল, আমি তোমাকে মারতে আসিনি, আমি চাই তুমি সত্যিটা জানো। কথা শেষ হতেই পুরো ঘরটা হঠাৎ বদলে যেতে লাগলো। আরিয়ান অনুভব করল
সে যেন 1 বছর আগের সেই রাতে ফিরে গেছে। সে দেখল মেঘলা বাংলোর ছাদে দাঁড়িয়ে কাঁদছে। তার সামনে দাঁড়িয়ে সেই অচেনা যুবক। লোকটি বলল, তুমি সব জেনে গেছো, এখন তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না। মেঘলা পালানোর চেষ্টা করতেই লোকটি তাকে ধাক্কা দিল। এক বিকট চিৎকার, তারপর নিচে পড়ে গেল। মেঘলা, দৃশ্যটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে ফিসফিস করে বলল, আমি জানতামই না, সবাই বলেছিল তুমি আত্মহত্যা করেছ। মেঘলার আত্মা এবার প্রথমবারের মতো শান্ত কণ্ঠে বলল, আমাকে যারা মেরেছিল তাদের একজন এখনো বেঁচে আছে। সে আবার একই ফাঁদে আরেকটি মেয়েকে ফেলতে চলেছে। তুমি যদি তাকে থামাতে না পারো, তাহলে আমার অভিশাপ আরও অনেক নির্দোষ মানুষের ওপর নেমে আসবে। ঠিক তখনই নিচতলা থেকে দরজা ভাঙার মতো প্রচণ্ড শব্দ শোনা গেল। ধূপ, ধাপ ধাপ, মনে হচ্ছিল কেউ ভারী পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। রুদ্র কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকালো। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে এল এক কর্কশ পুরুষ কণ্ঠ। মেঘলা, তুমি এখনো সত্যিটা লুকিয়ে রাখতে পারোনি? দরজায় প্রথম আঘাত পড়ল, পুরো ঘর কেঁপে উঠল। দ্বিতীয় আঘাতে দরজার কাঠ ফেটে গেল। তৃতীয় আঘাতের সঙ্গে সঙ্গে দরজাটি ভেঙে পড়ল। আর অন্ধকারের ভেতর থেকে যে ছায়ামূর্তিটি ঘরে প্রবেশ করল, তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো লাল। দরজাটি ভেঙে পড়তেই পুরো বাংলো যেন প্রচণ্ড ঘাকুনিতে কেঁপে উঠল। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে এল সেই ছায়ামূর্তি। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। চারদিকে ঘন কালো ধোঁয়া, শুধু দুটি লাল জ্বলন্ত চোখ অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে আরিয়ান আর রুদ্রের দিকে। হঠাৎ মেঘলার আত্মা চিৎকার করে উঠল, পালাও, ও মানুষ নয়, ওর ভেতরে অশুভ শক্তি বাস করে। পরক্ষণেই ছায়ামূর্তিটি এক বিকট গর্জন করল। সেই শব্দে ঘরের কাচের টুকরোগুলো বাতাসে ভেসে উঠল এবং তীরের মতো তাদের দিকে ছুটে এল। রুদ্র আরিয়ানকে মাটিতে ফেলে দিল। কাঁচগুলো তাদের মাথার ওপর দিয়ে দেয়ালে গিয়ে বিঁধল। আরিয়ান উঠে দাঁড়াতেই দেখল মেঘলার আত্মা 2 হাত তুলে তাদের সামনে একটি অদৃশ্য আলোর প্রাচীর তৈরি করেছে। কাচের টুকরোগুলো সেই প্রাচীরে লেগে মাটিতে ঝরে পড়ছে। ঠিক তখনই ছায়ামূর্তিটি হেসে উঠল। মেঘলা, এখনো কি ভাবছো আমাকে থামাতে পারবে? সে ধীরে ধীরে নিজের মুখের ওপর থাকা কালো ধোঁয়া সরিয়ে দিল। আরিয়ানের বুক কেঁপে উঠল। লোকটিকে সে চিনতে পারল। সে ছিল অনিকেত, মেঘলার দূর সম্পর্কের আত্মীয়, যে মেঘলার মৃত্যুর পর সবাইকে বলেছিল এটি আত্মহত্যা। অনিকেতের চোখে তখন আর মানুষের কোনো চিহ্ন নেই। তার শরীর জুড়ে কালো দাগ, মুখে নিষ্ঠুর হাসি। সে বলল, আমি শুধু মেঘলাকে মারিনি, তার আত্মাকেও এই বাংলোর সঙ্গে বেঁধে রেখেছি। যতদিন কেউ সত্য জানবে না, ততদিনও মুক্তি পাবে না। মেঘলা ক্রোধে কাঁপতে